গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের সাজঘর পর্ব ১। কেরোসিনের চুলোয় জাম্বো সাইজের একটা কেটলি। মজনু পাশে বসে আছে। একটু পর পর কেটলির মুখ তুলে পানি ফুটছে কিনা তা দেখার চেষ্টা করছে। তার হিসেব মতে ইতিমধ্যে পানি ফুটে যাওয়া উচিত, অথচ ফুটছে না। ব্যাপারটা কি? মজনুর বয়স ১৩-১৪, কিন্তু দেখায় অনেক বেশি। তার মুখ চিমসে গিয়েছে, গালের হাড় উঁচু, মাথার চুল জায়গায় জায়গায় পড়ে গেছে। উপরের পাটির দুটি দাঁত ভাঙা। ভাঙা দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলা ছাড়া তার মধ্যে আর কোনো ছেলে মানুষই নেই। মজনু পূর্বনাট্য দলের টি-বয়। এদের সঙ্গে সে গত ৩ বছর ধরে লেগে আছে। তার কাজ হচ্ছে রিহার্সেল চলাকালীন সময়ে ১০০ থেকে ১৫০ কাপ চা বানানো। এর বিনিময়ে মাসে সে ৯০ টাকা করে পায় এবং রিহার্সেলের এই ঘরে রাতে ঘুমোতে পারে। এমন কোনো লোভনীয় চাকরি নয়। প্রতি সপ্তাহে মজনু একবার করে ভাবে চাকরি ছেড়ে দিবে, ছাড়তে পারে না। তার নেশা ধরে গেছে। রিহার্সেল না শুনলে তার ভালো ঘুম হয় না। বৃহস্পতি এবং শুক্র এই ২ দিন রিহার্সেল হয় না। মজনুর খুব অস্থির লাগে। আগামীকাল বৃহস্পতিবার। এই কথা ভেবে এখন থেকেই মজনুর মেজাজ খারাপ। মেজাজ খারাপ হলে সে কিছুক্ষণ পর পর দাঁতের ফাঁক দিয়ে থুতু ফেলে। এখনো ফেলছে এবং আরে আরে দরজার দিকে তাকাচ্ছে। কেউ দেখে ফেললে কপালে যন্ত্রণা আছে। তার থুতু ফেলা কেউ সহ্য করে না। প্রণববাবু দরজা দিয়ে ঢুকলে মজনু অতিরিক্ত গম্ভীর হয়ে পড়ল। প্রণববাবুকে সে দু চোখে দেখতে পারে না। তার সঙ্গে চোখাচোখি হলেই সে মনে মনে বলে, আরামজাদা মালাউ। মজনু মজনু জবাব দিল না, তাকালো না। মজনু, জল ফুটল নাকি রে? না। চুলোয় আগুন আছে নাকি দেখ তো। তুই তো দেখি রাত ১২টা বাজাবি। মজনু প্রণববাবুর উল্টো দিকে মুখ দিয়ে সাবধানে একদলা থুতু ফেলে মনে মনে বলল, হ্যাঁ রামজাদা কুত্তা। এই দলের দুজন লোককে মজনু সহ্য করতে পারে না। একজন প্রণববাবু, অন্যজন জলিল সাহেব। অথচ এই দুজন নিতান্তই ভালো মানুষ। বিভিন্ন উপলক্ষে মজনুকে টাকা পয়সা দেয়। প্রণববাবু পকেট থেকে ২০টা টাকা বের করে মজনুর দিকে বাড়িয়ে দিলেন। মধুর স্বরে বললেন, ৫টা 5-5 নিয়ে আয়, বিদেশি, যাবি আর আসবি। মজনু বেরিয়ে গেল। বিদেশি সিগারেট আনতে তার খুব আগ্রহ। দেশিটাই সে কিনে, কেউ ধরতে পারে না, সব বেগুবের দল। অথচ তারা নিজেরা তা জানে না। পৃথিবীতে বোকার সংখ্যা এত বেশি কেন, এই জিনিসটা নিয়ে মজনু প্রায়ই ভাবে। রিহার্সেল হয় পুরানা পল্টনের জনতা পাবলিক লাইব্রেরির হল ঘরে। দুটো চৌকি একত্র করে একটা স্টেজ তৈরি করা আছে। এই পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা পূর্বনাট্য দলের সঙ্গে জড়িত বলে এখানে রিহার্সালের সুযোগ পাওয়া যাচ্ছে। তবে বেশি দিন পাওয়া যাবে না। হলঘরটা লাইব্রেরির রিডিং রুম হয়ে যাবে। হলঘরে নাটকের পাত্রপাত্রীরা উপস্থিত হচ্ছে। মহড়া শুরু হতে দেরি হচ্ছে, কারণ আসিফ এখনো উপস্থিত হয়নি। আসিফের স্ত্রী লীনা অনেকক্ষণ হলো এসেছে। অন্য কোনো মেয়ে এখনো উপস্থিত হয়নি। লীনার বয়স ২৫-২৬। তাকে কখনো সেরকম মনে হয় না। হালকা পাতলা গরনের জন্য ১৮-১৯ বছরের তরুণীর মতো মনে হয়। লীনার মুখটি স্নিগ্ধ, তবে আজ তাকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। মিজান বসেছে লীনার পাশে। সে জিজ্ঞেস করল, ভাবি আপনার শরীরটা কি খারাপ? লীনা জবাব না দিয়ে হাসল। সে হাসির মানে হচ্ছে শরীর ভালোই আছে। মিজান বলল, আসিফ ভাই দেরি করছেন কেন জানেন? জানি। লীনা আবার হাসল।
তার হাসি রোগ আছে, যে কোনো কথা বলবার আগে একটু হলেও হাসে এবং কথা কখনো পুরোপুরি বলে না। মিজান বিরক্ত হয়ে বলল, জানলে বলুন, আপনি অর্ধেক কথা বলেন, অর্ধেক কথা পেটে রেখে দেন, বড় বিরক্ত লাগে। লীনা বলল, তার বোনের বাসায় যাবে, ওর ভাগ্নির শরীর খারাপ, ওখানেই মনে হয় দেরি হচ্ছে। মিজান ভ্রু কুঁচকে বলল, কোনোদিন টাইমলি রিহার্সেল শুরু করতে পারি না, কোন মানে হয়? লিনার বেশ মজা লাগছে। মিজানের কথা বলার ভঙ্গিটাই মজার। এমনভাবে সে কথা বলে যেন পুরো নাটকের দায়িত্বও তার ঘাড়ে। অথচ সে এই বছরই এই গ্রুপে জয়েন করেছে, নাটকে এখনো কোনো রোল পায়নি, পাওয়ার সম্ভাবনাও কম। মিজানের গলাটা মেয়েলি, তবে এ নিয়ে তার কোনো ক্ষোভ নেই। সে যে লেগে থাকতে পারছে, এতেই সে খুশি। মিজানদের থেকে একটু দূরে জলিল সাহেব কয়েকজনের সঙ্গে নিচু গলায় আড্ডা দিচ্ছেন। আড্ডা ঠিক না, কথা বলছেন জলিল সাহেব একাই। অন্যরা খুব আগ্রহ নিয়ে শুনছে আদিরসের গল্প। জলিল সাহেব আদিরস বিষয়ক রসিকতা অতি চমৎকার করেন, তবে সব সময় করেন না। এমন সময় করেন যখন আশেপাশে মেয়েরা কেউ থাকে। আজ লীনা কাছেই আছে। জলিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, গল্পটা হচ্ছে একটা ভীমরুল নিয়ে। ভীমরুল হুল ফুটিয়ে দিয়েছে। ভীমরুল হুল ফোটালে কি হয় জানো তো? ফুলে বিশাল হয়ে যায়। এখন চিন্তা করো, একজন লোকের একটা বিশেষ জায়গায় যদি ভীমরুল হুল ফোটায়, তাহলে। জলিল সাহেবের কথা শেষ হলো না, তার আগে একজন হাসতে হাসতে ভেঙে পড়েছে। লীনা বলল, মিজান, ওরা হাসাহাসি কি করছে? কি নিয়ে জানো? মিজান বলল, জলিল সাহেব আজে বাজে গল্প বলে, ওই নিয়ে হাসাহাসি পায়। আজে বাজে গল্প মানে কি রকম গল্প? বাদ দেন তো ভাবি। জলিল সাহেবের গল্প খানিকটা অগ্রসর হয়েছে, আবার সবাই হাসতে হাসতে ভেঙে পড়েছে। ঘরের ভেতর খুব গরম লাগছে। লীনা বারান্দায় চলে এলো। বারান্দা থেকেই দেখল মেয়েরা সব চলে এসেছে। মেয়েদের আনার জন্য একটা গাড়ি যায়। নতুন মেয়েটির আজ আসার কথা। সে এসেছে কিনা কে জানে। মজনু চা বানাচ্ছে। প্রথম কাপটা সে লীনার দিকে বাড়িয়ে দিল। লীনা বলল, চা খাবো না রে, গরম লাগছে, ঠান্ডা কিছু আইনা দিমু? না। আপনার শরীরটা কি খারাপ আফা? না, শরীর খারাপ না। লীনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার শরীরটা আসলেই খারাপ। কেন খারাপ তা সে নিজেও ঠিক জানে না। রাতে ঘুম ভালো হচ্ছে না। একবার ঘুম ভাঙলে কিছুতেই ঘুম আসতে চায় না, কেমন যেন দম বন্ধ হয়ে আসতে চায়। যে চারজন মেয়ে এসেছে তাদের একজন আজই প্রথম এলো, শ্যামলা একটা মেয়ে। মুখ থেকে বালিকা ভাবটা এখনো যায়নি। সে অবশ্য লালমাটিয়া কলেজে আইএ পড়ছে, এবার সেকেন্ড ইয়ারে। ভালো নাম ইশরাত বেগম। সবাই অবশ্য তাকে পুষ্প পুষ্প ডাকছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে খুব লজ্জা পাচ্ছে, তবে কৌতূহলী চোখে চারদিক দেখছে। সে একা পড়ে গেছে। অন্য মেয়েরা জলিল সাহেবের কাছে চেয়ার টেনে বসেছে। জলিল সাহেব ভূতের গল্প শুরু করেছে। ভূতের গল্পগুলি অবশ্য আদিরসের গল্পের মতো জমছে না। লীনা বারান্দা ছেড়ে আবার ঘরে ঢুকল। পুষ্পের পাশের চেয়ারে এসে বসল। হাসি মুখে বলল, নাম কি তোমার? পুষ্প। বাহ, খুব ভালো নাম, বলে লীনা নিজেই একটু লজ্জা পেল। বা খুব ভালো নাম তো এই জাতীয় কথাগুলি সাধারণত ছোট বাচ্চাদের বলা হয়। এই মেয়েটি ছোট বাচ্চা নয়। তুমি কি আগে অভিনয় করেছ? জি না, আমি হয়তো পারবো না। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। অভিনয় কঠিন কিছু না। আমি যদি পারি, তুমিও পারবে। বাসা থেকে করতে দিবে কিনা তাও তো জানি না।
সে কি বাসায় কাউকে কিছু বলনি? জি না। বলনি কেন? বাসায় বললাম, তারপর এখানে কিছু পারলাম না, আপনারা বাদ দিলেন। লীনা খানিকটা অবাক হলো। এ মেয়েকে যতটা লাজুক মনে হচ্ছিল শুরুতে, এ ততটা লাজুক নয়। তার স্বর পরিষ্কার ও স্পষ্ট। এ পারবে। লীনা বলল, আমাদের দিকটাও কিন্তু তুমি দেখনি। ধরা যাক আমরা তোমাকে নিলাম, তারপর বাসা থেকে বলল হবে না, তখন আমরা ঝামেলায় পড়ব না? আমি আপনাদের দিকটা ভাবিনি, আমি শুধু আমার নিজের দিকটাই ভেবেছি। সবাই তাই ভাবে পুষ্প। নাটকের পরিচালক বজলু ভাই এসে ঢুকলেন। আজ তিনিও দেরি করেছেন। অসম্ভব রোগা, অসম্ভব কালো এবং প্রায় 6 ফুটের মতো লম্বা একজন মানুষ। খানিকটা কুঁজো হয়ে হাঁটেন বলে তার অন্য নাম হচ্ছে হ্যাঞ্চব্যাক অফ মিরপুর। বজলু ভাই এসেই বিরক্ত স্বরে বললেন, তোমরা বসে আছো কেন? শুরু করে দিলেই তো হতো। জলিল সাহেব বললেন, আপনি নেই, শুরু করব কিভাবে? আমি না থাকলে শুরু হবে না, এটা কেমন কথা? আসিফ ভাইও এদিকে এখনো আসেনি। বলো কি, এদেরও হয়েছে কি? দেখি, চা দিতে বলো। চা খেয়ে ম্যারাথন। আজ ফুল রিহার্সাল হবে। নতুন একটা মেয়ে আসার কথা। এসেছে? কুসুম কিংবা পুষ্প, এই জাতীয় নাও। পুষ্প উঠে দাঁড়ালো। বজলু সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। পুষ্প খুব অস্বস্তি বোধ করছেন। এতক্ষণ কেউ তেমন করে তার দিকে তাকায় নাই। এখন সবাই একসঙ্গে তাকাচ্ছে। তোমারই নাম কুসুম? আমার নাম পুষ্প। একই ব্যাপার। তৈলধার পাত্র কিংবা পাত্রধার তৈল। অভিনয় করেছ কখনো? জি না। এই তো একটা ভুল কথা বললে। অভিনয় তো আমরা সারাক্ষণই করছি। করছি না? বাড়িতে মেহমান এসেছে, তুই খুব বিরক্ত, তবু তার সঙ্গে হাসি মুখে গল্প করতে হচ্ছে, দেখাতে হচ্ছে যে তুমি আনন্দিত। এটা অভিনয় না? অভিনয় তো বটেই, কঠিন অভিনয়। আমাদের প্রতিনিয়ত অভিনয় করতে হয়। পুষ্প তাকিয়ে আছে। এই লোকটিকে তার পছন্দ হচ্ছে না। কথা বলার সময় লোকটির মুখ থেকে থুতু ছিটকে আসছে। আর কথা বলছে কেমন? মাস্টারের ভঙ্গিতে। কথাবার্তায় একটা সব জানতা ভাব। এরকম সব জানতা লোক তার ভালো লাগে না। পুষ্প, জি? তুমি একটা কাজ করো, একটু দূর থেকে হেঁটে হেঁটে এখানে এসে দাঁড়াও। তারপর তুমি তোমার মাকে দেখো, এমনভাবে ডাকবে যেন তুমি জরুরি কোনো খবর দিতে যাচ্ছ। কি করব? মনে করো একটা দুঃসংবাদ। পুষ্প তাই করল, যদিও তার মোটেও ভালো লাগছে না। একটু দূর থেকে হেঁটে এসে বলল, মা, মা। বজলু সাহেব বিরক্ত মুখে বললেন, কিছুই তো হলো না, আবার করো। পুষ্পের মুখ লাল হয়ে গেছে। সে একবার ভাবল কিছু করবে না, দাঁড়িয়ে থাকবে। কিন্তু তা কি ঠিক হবে? সবাই তার দিকে তাকাচ্ছে। পুষ্প আবার একটু দূরে সরে গেল। এগিয়ে এলো জড়ালো পায়েল। আবার ডাকল, মা, মা। বজলু সাহেব ভ্রু কুচকে বললেন, রোবটের মতো কথা বলছো। ফ্রি বলো, ফ্রিলি কথা বলো, পরিষ্কার গলায় বলো। জায়গাটায় আবার করে। পুষ্প বলল, আর করব না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? আমি অভিনয় করব না। পুষ্প লীনার পাশের চেয়ারটায় বসে পড়ল। তার চোখে পানি এসে যাচ্ছে। কিরকম বিশ্রী ভঙ্গিতে লোকটা বলল, কিছুই তো হবে না। কিছু না হওয়াটা যেন তার অপরাধ। পুষ্পের ইচ্ছে করছে বাসায় ফিরে যেতে। রাতে এখনো তেমন হয়নি। সে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবে। তার এত ভয় ডয় নাই। তবে ইচ্ছা করলেই তো আর যাওয়া যায় না। মিনা আপা তাকে নিয়ে এসেছে। ফিরতে হবে মিনা আপার সঙ্গেই। মিনা আপার কাণ্ড কারখানাও অদ্ভুত।
তাকে নিয়ে আসার পর আর কোনো খোঁজ খবর নেই। ফর্সা মতো একটা লোকের পাশে বসে ক্রমাগত কথা বলছে। ফর্সা লোকটাকে দেখে মনে হচ্ছে না সেই সব কথা মন দিয়ে শুনছে, বরং মনে হচ্ছে ফর্সা লোকটা বিরক্ত হচ্ছে। মিনাপা পুষ্পদের পাশের ফ্লাইটে থাকেন, কৃষি ব্যাংকে কাজ করেন আর নাটক থিয়েটার করেন। বয়স ৩০ ছাড়িয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। পুষ্পের ধারণা বিয়ে হবার সম্ভাবনা খুব কম। মিনাপা বছর ৩ আগে থেকে মোটা হতে শুরু করেছেন, এখন প্রায় মৈনাক পাহাড়। থুতনিতে ভাঁজ পড়েছে, হাঁটার সময় থপথপ শব্দ হয়। মিনাপার ধারণা টনসিল অপারেশনের জন্য তার এটা হয়েছে। টনসিল অপারেশন না হলে আগের মতো হালকা পাতলা থাকতে। এই নাটকে মিনাপা কিসের পাঠ করেন কে জানে। আসিফ এসে ঢুকল ঠিক 8:30টায়। দরজা থেকে লিনার দিকে তাকিয়ে লাজুক হাসি হাসল। এ হাসির অনেকগুলি অর্থ। 8 বছর পাশাপাশি থাকায় লিনা এখন সবকটি অর্থ ধরতে পারে। অর্থগুলি হচ্ছে, দেবীর জন্য আমি লজ্জিত, সারাদিনের পরিশ্রমে আমি খানিকটা ক্লান্ত এবং একটা খারাপ খবর আছে। আসিফকে ঠিক সুপুরুষ বলা যায় না, সত্য সমর্থ গরম, মাথা ভর্তি আগোছালো কোকড়ানো চুল, চোখ দুটি ছোট ছোট, ঠোঁট বেশ পু, চওড়া কাঁধ, সবকিছু মিলেও আলাদা কিছু আকর্ষণ তার মধ্যে আছে। লিনা ছোট নিঃশ্বাস ফেলল। 8 বছর এর সঙ্গে বিবাহিত জীবন কাটানোর পরেও এ মানুষটিকে দেখলে তার মধ্যে তরল অনুভূত হয়। পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে। আসিফকে ঢুকতে দেখেই বজরু সাহেব চায়ের কাপ নামিয়ে হুঙ্কার দিলেন, স্টার্ট করো, দ্বিতীয় দৃশ্য থেকে শুরু হবে। আজ কোনো প্রম্পটিং হবে না, একবার ডায়লগ ভুলে গেলে 5 টাকা করে জরিমানা। আসিফ, যাও স্টেজে উঠে পড়ো। তোমরা চেয়ার আর টেবিল দাও, বাদিকে একটু পেছনে, দর্শকরা যেন শুধু সাইড ভিউ পায়। মিজান বলল, 1 কাপ চা খেয়ে নে বজরু ভাই, খুব টায়ার্ড ফিল করছি। 1 চুমুকের চা শেষ করো, কুইক। 7 দিন পর শো, অথচ এখনো একটা দিন ফুল রিহার্সেল করতে পেলাম না। লিনা ভেবেছিল আসিফ চায়ের পেয়ালা হাতে তার পাশে এসে দাঁড়াবে, টুকটাক কিছু কথাবার্তা বলবে, তা সে করল না। চায়ের কাপ হাতে প্রণবকে নিয়ে বারান্দায় চলে গেল। আসিফ নিজের বাসার বাইরে এলে স্ত্রীর সঙ্গে কেমন যেন আলগা একটা ব্যবহার করে, যেন সে লজ্জা পায়। পুষ্প বলল, চায়ের কাপ হাতে বারান্দার দিকে যে গেলেন, উনি কি নাটকের নায়ক? লিনা হেসে বলে, তার চেহারাটা কি তোমার কাছে নায়কের মতো মনে হলো? না, তা না। হ্যাঁ, এই নায়ক। নাটকের শুরুটা বলি, তোমার ভালো লাগবে। একজন বিখ্যাত লেখকের উপন্যাস থেকে নাটক করা, গল্পটা খুব চমৎকার। শুনতে চাও? হ্যাঁ, চাই। এই নাটকের নায়ক হচ্ছেন একজন লেখক, নতুন বিয়ে করেছে। স্ত্রীর দিকে তার যতটা সময় দেওয়া দরকার ততটা দিতে পারছেন না। রাত 10টার পর উনি লেখার খাতা নিয়ে বসেন। স্ত্রী বেচারি একা একা শুয়ে থাকে। মেয়েটির বয়স খুব কম, এই ধরো 18-19। তার খুব ইচ্ছে করে স্বামীর সঙ্গে রাত জেগে গল্প করতে। স্বামী বেচারা তা বুঝতে পারে না, সে তার উপন্যাস নিয়ে ব্যস্ত। ঘটনাটা শুরু হয়েছে এক রাতে। স্বামী লিখছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, ইলেকট্রিসিটি চলে গেল। লেখকের স্ত্রী একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে বসার ঘরে ঢুকলে। লেখকের নাম কি? পুরো নাটকের লেখকের কোনো নাম নেই, তাকে সবসময় লেখক বলা হয়েছে। তবে লেখকের স্ত্রীর নাম হচ্ছে জরি। আপনি হচ্ছেন লেখকের স্ত্রী, তাই না? হ্যাঁ। কি করে বুঝলে? আমার কেমন জানি মনে হচ্ছিল। নাটক শুরু হলো। স্টেজের এক প্রান্তে লেখার টেবিল, চেয়ারে পা তুলে আসিফ বসে আছে। বজরু সাহেব বললেন,
চেয়ারে পা তুলে বসেছ কেন? এটা কি রকম বসা? আসিফ বলল, ঘরোয়াভাবে বসছি জলিল। বজলু ভাই, খুব রিল্যাক্সড হয়ে বসা। পা নামিয়ে ঠিকঠাক মতো বসলে ফর্মাল একটা ভাব চলে আসে। দেখতে ভালো লাগছে না, দেখতে ভালো লাগারও একটা ব্যাপার আছে। দর্শক হিসেবে জিনিসটা দেখতে ভালো লাগতে হবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি। বজলু সাহেব কথা শেষ করলেন না। আসিফ বলল, বজলু ভাই, আমি চাচ্ছি যেন আমাকে ভালো না লাগে। লেখকের সব কারখানায় তার স্ত্রী যেমন বিরক্ত, আমি চাই দর্শকেরাও ঠিক তেমনিভাবে বিরক্ত হন। বজলু সাহেব শীতল গলায় বললেন, তুমি পা নামিয়ে বসো। আসিফ পা নামালো। বা হাতে মাথা হেলান দিয়ে লিখতে শুরু করো। পুষ্প মুগ্ধ হয়ে দেখছে। মুগ্ধ হয়ে দেখার মতোই ব্যাপার। একজন লেখক গভীর আগ্রহ নিয়ে লিখছেন, এটা এত সুন্দর বোঝা যাচ্ছে। মাঝে মাঝে লেখা থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। লেখক একটা সিগারেট মুখে দিলেন। দেশলাই দিয়ে সিগারেট আগুন ধরাতে গিয়ে ধরালেন না। নতুন কিছু মাথায় এসেছে। দেশলাই ফেলে কলম তুলে নিয়ে আবার ঝড়ের বেগে লিখতে শুরু করেছে। এমন সময় বাতি নিভে গেল। লেখকের প্রতি সহানুভূতিতে পুষ্পের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। এমন সময় দেখা গেল লেখকের স্ত্রী জড়িয়ে আসছে, তার হাতেই মোমবাতি। বাতাসের ছাপটা থেকে বাতি আড়াল করে আসছে। তার মুখে কেমন যেন দুষ্ট দুষ্ট হাসি। পুষ্প দেখছে, মুগ্ধ হয়ে দেখছে। লেখক কথা বললেন, কি চমৎকার ভরাট গলা, স্বপ্নমাখা স্বর। লেখক, জরি, তুমি এখনো জেগে আছো? জরি, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ শুনি খাটের নিচে খুটখুট শব্দ হচ্ছে। কে যেন আবার খুক খুক করে কাশল। পুরুষ মানুষের কাশি। ভয়ে আমি অস্থির। খাটের নিচে কে যেন বসে আছে। লেখো, আবার আগে বাজে কথা বলা শুরু করেছ? জরি, মোটেও কোনো আজে বাজে কথা না। আমার মনে হচ্ছে আমাদের খাটের নিচে একটা ভূত থাকে, পুরুষ ভূত। ভূতদার গায়ে তামাকের গন্ধ। লেখো, জরি, তুমি দয়া করে মোমবাতিটা এখানে রেখে ঘুমিয়ে পড়ো, প্লিজ প্লিজ। এই দেখো, হাত জোর করছি। জরি, ঝড় বৃষ্টির রাতে একা একা ঘুমোবো, ভূতটা যদি আমাকে কিছু করে? ওর মতলবটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না। লেখক, তোমার সঙ্গে ঘুমোতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না। লেখালেখিটা একটা মুডের ব্যাপার। মুড সব সময় আসে না। জরি, এখন এসেছে? হ্যাঁ, এসেছে। সারা রাত আমি লিখব। আর আমি সারা রাত ওই ভূতটার সঙ্গে ঘুমাবো? আমি একটা ক্লাইম্যাক্সে এসে থেমে আছি। আমার নায়ক অভাব অনটনে পদুজ্যস্ত, বেকার, হাতে একটা পয়সা নেই। সকালবেলা খবর পেয়েছে তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। সে ঠিক করেছে আত্মহত্যা করবে। এখনো করেনি? না, করেনি। তবে স্থির সিদ্ধান্ত নিয়েছে। এখন পথে পথে ঘুরছে। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছে, তাহলে আর দেরি করছে কেন? কোনো একটা ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ুক, ঝামেলা চুকে যাক, আমরা আরাম করে ঘুমোতে যাই। বড্ড যন্ত্রণা করছো জরি। আমি আর কত যন্ত্রণা করছি? তোমার নায়ক অনেক বেশি যন্ত্রণা করছে। স্ত্রীর সিদ্ধান্ত নিয়েই পথে পথে ঘুরছে। এত ঘোরার দরকার কি রে বেটা? লাফ দিয়ে একটা ট্রাকের নিচে পড়ে যা। ঢাকা শহরে ট্রাকের অভাব। জরি, আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। যদি চাও তো এক কাপ চা বানিয়ে দিতে পারি। এই মুহূর্তে আমি একটা জিনিস চাই, তা হচ্ছে নীরবে কাজ করার স্বাধীনতা। বেশ, স্বাধীনতা দিচ্ছি। স্বাধীনতার সঙ্গে এক কাপ চাও দিয়ে যাচ্ছি। পুষ্প দেখল জরি দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামীর কাছে থেকে চলে আসছে। ঢুকেছে রান্নাঘরে, চা বানাচ্ছে। চা বানাতে বানাতে তার চোখে পানি এসে গেল। সে চোখে আঁচল দিয়ে খানিকক্ষণ কাঁদল। তারপর চায়ের কাপ হাতে বসার ঘরে এসে বসল। বজু সাহেব চেঁচিয়ে বললেন, পুষ্প,
অভিনয় থেমে গেল। বধূ সাহেব বিরক্ত গলায় বললেন, পুরো ব্যাপারটা স্লো হয়ে যাচ্ছে, এমনিতেই নাটক স্লো, এরকম একটা স্লো নাটকে তার চেয়েও স্লো অ্যাকশন পাবলিক মোটেও অ্যাকসেপ্ট করবে না। চা বানানোর জন্য পাশের ঘরে যাওয়া মানেই নাটক স্লো করে দেওয়া। জরি, তোমাকে লেখকের পাশেই থাকতে হবে। ওই ঘরেই ফ্ল্যাক্সে চা বানানো আছে, তুমি শুধু ফ্ল্যাক্স থেকে চা ঢেলে দিবে। লীনা বলল, বচলু ভাই, একটা সমস্যা আছে তো, ইমোশন বিল্ড আপ করার জন্য আমার কিছু সময় দরকার। এই সময় তো আমি পাচ্ছি না। যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। এত অল্প সময়ে চোখে পানি আনতে পারবো বলে তো মনে হচ্ছে না। পারবে পারবে, অবশ্যই পারবে, না পারলেও ক্ষতি নেই। সাজেশনের উপর দিয়ে কেটে বের হয়ে যাবে। নাও স্টার্ট করো, শুরু করো। লেখকের পাশে তুমি দাঁড়িয়ে আছো, শান্ত ভঙ্গিতে বলছো, বেশ, স্বাধীনতা দিচ্ছি, স্বাধীনতার সঙ্গে সঙ্গে এক কাপ চা দিয়ে যাচ্ছি। ওকে, স্টার্ট। জরির ডেলিভারি এত সফট দিও না, একটু হার্ড দিও। অভিনয় শুরু হলো। লেখক এক মনে লিখছেন, জরি ফ্লাক্স থেকে চা ঢালতে ঢালতে লেখকের দিকে আর চোখে তাকাচ্ছে। তার মন বিষাদে ভারাক্রান্ত। এক সময় টপটপ করে চোখ দিয়ে পানি করতে লাগলো। পুষ্প অবাক হয়ে দেখল, কত সহজে মেয়েটা চোখের পানি এসে গেছে। এটা যেন অভিনয় নয়, বাস্তব জীবন। স্বামীর চোখে স্বামী সঙ্গ কাতর একটা মেয়ের অভিমানের অশ্রু। লেখক চোখ তুলে তাকালেন এবং অবাক হয়ে বললেন, লেখক, কি হয়েছে, চোখে পানি গেল? জয়ী চোখ মুছতে মুছতে, আমার খুব বাজে একটা চোখের অসুখ হয়েছে। রাত হলে চোখ করকর করে, চোখ দিয়ে পানি পড়ে। পল্লুকে একবার দেখাও না কেন? এ বলেই লেখক আবার লিখতে শুরু করেছেন। জরি চলে আসছে, দরজার পাশে এসে থমকে দাঁড়ালো। জরি তাকিয়ে আছে লেখকের দিকে। লেখক এক মনে লিখছেন। জরির চোখ দিয়ে জল পড়ছে। পুষ্প বুঝতেও পারেনি যে তার চোখ দিয়েও পানি পড়তে শুরু করেছে। মেয়েটির কষ্টে তার বুক ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি চেঁচিয়ে লেখককে বলবে, পাষণ্ড কোথাকার। সে কিছুই বলতে পারল না। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। তার খুবই খারাপ লাগছে, কিন্তু সে চোখের পানি থামাতে পারছে না। আসিফ এসে দাঁড়িয়েছে তার সামনে। আসিফ বলল, তোমার নাম কি? পুষ্প ধরা গলায় বলল, আমার নাম দিয়ে আপনার কোনো দরকার নেই। এটা সে কেন বলল কে জানে। লেখকের ওপর তার অসহ্য রাগ লাগছিল। এই রাগের জন্যই হয়তো বলেছে। এখন আবার তার খারাপ লাগছে। হলঘরের ভিতরে অসহ্য গরম, বাইরে এসে একটু আরাম লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। লীনা হালকা গলায় বলল, বৃষ্টি হবে নাকি? আসিফ জবাব দিল না। তার মনে হচ্ছে অন্য কিছু ভাবছে। লীনা বলল, কিছু ভাবছ নাকি? না, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে, ঠান্ডা কিছু খেলে কেমন হয়? ভালোই হয়। তারা দুজন কনফেকশনারির দোকানে ঢুকল। লিনার কি জানি একটা বলার কথা, অথচ কিছুতেই মনে পড়ছে না। মাঝে মাঝে তার এরকম হয়, খুব জরুরি কথা যেটা না বললেই নয়, অথচ মনে পড়ে না। লিনা, কি? টিভিতে একটা অফার পেয়েছি, যাব কিনা বুঝতে পারছি না। যাবে না কেন? কখনো করিনি তো, বুঝিও না। তাছাড়া তাছাড়া কি? রোলটা খুব ছোট, নায়কের দুঃসম্পর্কের আত্মীয়। নায়কের কাছে দুবার টাকা ধার চাইতে আসে, এই পর্যন্তই। অভিনয়ের কোনো স্কোপ নেই। তাহলে যাবে কেন? তোমার মতো এত বড় অভিনেতা, তুমি যদি টিভিতে যাও সুপারস্টার হয়ে যাবে। আসিফ হাসল। লীনা বলল, আমি মোটেও হাসির কথা বলিনি। তুমি হচ্ছ সুপারস্টার। তুমি নিজেও সেটা খুব ভালো করেই জানো। জানো না? আসিফ জবাব দিল না। তার নিজের সম্পর্কে তার ধারণা বেশ উঁচু।
সে খুব ভালো করেই জানে তার ক্ষমতা কতটুকু। তার আশেপাশে যারা আছে তারাও জানে ক্ষমতা তেমন কাজে আসছে না। তাদের দলটা ছোট, অভিনেতা অভিনেত্রী তেমন নেই। মঞ্চে যেদিন শো হয় সেদিন অডিটোরিয়াম প্রায় ফাঁকা থাকে। বড় কোনো দলে যদি সুযোগ পাওয়া যেত, তবে দলটির প্রতি তার মমতা আছে। এরা তার জন্য অনেক করেছে। প্রথমবারেই প্রধান চরিত্র তারা তাকে দিয়েছে। অন্য কোনো দল তা করত না। লীনা বলল, তুমি কোনো কিছু নিয়ে খুব চিন্তা করছো বলে মনে হচ্ছে। না, তা করছি না। কোক শেষ হয়েছে, চলো রওনা দেই। বৃষ্টি হবে মনে হচ্ছে। লীনা বলল, কিছুক্ষণ হাঁটি, তারপর রিকশা নিব। হাঁটতে ভালো লাগছে। বেশ, চলো তো হাঁটি। লীনা ছোট ছোট পা ফেলে হাঁটছে। সে আসিফের হাত ধরে আছে। রিহার্সালের সময় খুব ক্লান্ত লাগছিল, এখন বেশ ভালো লাগছে। আসিফ ঘড়ি দেখল প্রায় 10টা। আশপাশ কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ছিনতাই পার্টির সামনে না পড়লেই হলো। লীনা বলল, তোমাকে কি একটা জরুরি কথা বলতে চাচ্ছিলাম, এখন আর কিছুতেই মনে পড়ছে না। তাহলে বোধহয় তেমন জরুরি না। না, জরুরি, খুবই জরুরি। আমার মাথায় কি যেন হয়েছে বুঝলে, কিছু মনে থাকে না। ব্রেন টিউমার ফিউমার জাতীয় কিছু একটা হয়েছে। আসিফ তার জবাব দিল না। সিগারেট ধরালো, হাত ইশারা করে খালি রিকশা ডাকল। ক্লান্ত গলায় বলল, আর হাঁটতে পারছি না, চলো রিকশায় উঠি। তোমার জরুরি কথাটা মনে পড়েছে? না, তুমি যখন আশেপাশে থাকবে না তখন হয়তো মনে পড়বে। আমি ঠিক করেছি, মনে পড়লেই একটা কাগজে লিখে ফেলব। কাগজটা থাকবে আমার ব্যাগে। বুদ্ধিটা খারাপ না। রিকশা দ্রুত চলছে। হাওয়ায় লিনার শাড়ির আঁচল উঠছে। লিনার শাড়ির আঁচল সামলাতে সামলাতে বলল, এক সময় আমরা একটা গাড়ি কিনব, বুঝলে? তারপর রোজ গাড়িতে করে ঘুরব, তুমি চালাবে, আমি তোমার পাশে থাকবে। আসিফ জবাব দিল না। লীনা যখন কথা বলে তখন সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে। বিয়ের প্রথম দিকে লীনার অসুবিধা হতো, এখন অভ্যাস হয়ে গেছে। আসিফ কথা না বললেও তার অসুবিধা হয় না। আজ রিহার্সেলে নতুন মেয়েটাকে দেখেছ, পুষ্পনান? হ্যাঁ, দেখলাম। কথাও তো বললাম, অভিনয় নাকি পারে না, বদলু ভাই বলছিলেন। মেয়েটা অভিনয় দেখে ফুবিয়ে ফুবিয়ে কাঁদছিল। হুম। এই দেখে তোমার কোনো স্মৃতি মনে পড়েনি? কোন স্মৃতি? একটু মনে করে দেখো। আসিফ তেমন কিছু মনে করতে পারল। লিনার খানিকটা মন খারাপ হলে সে চাপা গলায় বলল, তোমার সঙ্গে ঠিক এইভাবে আমার পরিচয় হয়েছিল, মনে আছে? ময়মনসিংহ টাউন ক্লাব, টাউন ক্লাবে নাটক করেছিলে, তুমি হলে মধু পাগলা, মনে আছে? আছে। তোমার ছেলে মরে গেছে, তার ডেড বডি তুমি নিয়ে যাচ্ছ, আপন মনে কথা বলছো। অভিনয় যে এত সুন্দর হতে পারে ওই দিন প্রথম বুঝলাম। কেঁদে কেটে একটা কাণ্ড করেছি। শেষে বাবা আমাকে হলের বাইরে নিয়ে যান, তখনও আমি ফোপাচ্ছিলাম। তোমার কিছু মনে নেই, তাই না? মনে থাকবে না কেন? মনে আছে, নাটকটা সুবিধা ছিল না, মেলোড্রামা, খুবই দুর্বল সংলাপ। রিক্সা গলির মোড়ে থামল। জায়গাটা হচ্ছে শান্তিবাগ। গলির ভেতর 3তলা বাড়ির দোতলায় তারা থাকে। একটাই ফ্ল্যাট, দুটি পরিবার শেয়ার করে, কমন রান্নাঘর। তবে তাতে তেমন অসুবিধা হয় না। বাড়ির গেটের সামনে এসে আসিফ থমকে দাঁড়ালো। বিব্রত গলায় বলল, আমি তোমার সঙ্গে আর যাচ্ছি না, সকালে ফিরব। লীনা অবাক হয়ে বলল, তার মানে? শেলির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হবে রাত 11টায়, থাকা দরকার। দুলাভাই চিটাগং গেছেন, বড় আপা একা। এটা আমাকে আগে বলনি কেন? এই তো বললাম, চলো আমিও তোমার সঙ্গে যাই। তোমার যাওয়ার দরকার নেই, তুমি বিশ্রাম নাও, তোমার শরীর খারাপ, রেস্ট দরকার।
আমার শরীর খারাপ তোমাকে কে বলল? কয়েক রাত ধরেই তো ঘুমোতে পারছো না, যতবারই উঠি দেখি চুপচাপ বিছানায় বসে আছো। লীনা বলল, বেশ, তো যাবে যাও, ভাত খেয়ে যাও। ভাত খাবো না, একদম খিদে নেই। সন্ধ্যাবেলা ভাজাভুজি কি সব খেয়েছি, টক ঢেকুর উঠছে। যাই লীনা। লীনা বেশ মন খারাপ করে গেটের কাছে দাঁড়িয়ে রইল। জরুরি কথাটা এখন তার মনে পড়েছে। চেঁচিয়ে ডাকবে আসিফকে, দেখে বলবে জরুরি কথাটা। ডাকাটা কি ঠিক হবে? এখন মনে হচ্ছে কথাটা তেমন জরুরি নয়। দোতলার ফ্ল্যাটটা লিনারা যাদের সঙ্গে ভাগাভাগি করে থাকছে তাদের পরিবারের সদস্য সংখ্যা ৩। স্বামী, স্ত্রী এবং ৩ বছর বয়সী একটা মেয়ে। একজন কাজের ছেলে আছে, সে বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটায়। পরিবারের কর্তা হাসমত আলী বেশ বয়স্ক লোক, ৪০-এর মতো বয়স, আগে একবার বিয়ে করেছিলেন। ওই পক্ষের ২টি মেয়ে আছে। মেয়েরা তাদের নানার বাড়িতে থাকে। নানার বাড়ি টঙ্গীতে। মাঝে মাঝে আসে, সারাদিন থেকে সন্ধেবেলা চলে যায়। হাসমত সাহেবের দ্বিতীয় পক্ষের স্ত্রী বেনু। এ মেয়েটার বয়স খুবই কম, ১৫-১৬ হওয়া বিচিত্র নয়। গ্রামের মেয়ে, তবে শহরের চালচলন দ্রুত আয়ত্ত করে ফেলেছে। মেয়েটা সুন্দরী, তবে বাচ্চা হওয়ার পর গালগাল ভেঙে গেছে। বাচ্চাটা মায়ের কোল ছাড়া থাকতেই পারে না। বেনুকে সারাদিন বাচ্চা কোলে নিয়ে ঘুরতে হয়। লিনাকে সে খুবই পছন্দ করে। যতক্ষণ লিনা বাসায় থাকে বেনু তার পেছনে থাকে। ব্যাপারটা লিনার পছন্দ না হলেও কিছু বলে না। এই সাদাসিধে অল্প বয়সী মেয়েটাকে রিনার ভালোই লাগে। সে তুলনায় হাসমত আলীকে তার একেবারেই ভালো লাগে না। লোকটার সবকিছুই কেমন যেন ব্রাহ্ম। রেলের বাধা মাইনের চাকরিতেও তার রোজগার সন্দেহজনকভাবে ভালো, তবে তার ব্যবহার ভালো। গত মাসে সে একটা ফ্রিজ কিনেছে এবং লিনাকে বলেছে কিছু এরিয়ার টাকা পেলাম, তারপর প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিলাম, তারপর কিনে ফেললাম। একটা শখ ছিল ভাবি। লিনা বলল, ভালো করেছে, এখন আরাম করে ঠান্ডা পানি খেতে পারবে। হা হা হা। বেনু, ভাবিকে একটা পেপসি দাও। এখন থাক। না ভাবি, খান, খেতেই হবে। এটা ভাবি আপনি নিজের ফ্রিজ ভাববে। রিকোয়েস্ট। বেনু শোনো, নিচের একটা তাক, ভাবি খবরদার কিছু রাখবে না। যদি দেখি তোমার কিছু আছে তাহলে অসুবিধে হবে। জিনিসটা কেমন কিনলাম ভাবি, ভালো না? খুব ভালো, খুব সুন্দর। অনেকগুলি টাকা চলে গেল, তবু শখের একটা জিনিস, তাই না ভাবি? তা তো বটেই। হাসপাতালের মধ্যেও এক ধরনের সরলতা আছে, এটা লিনার ভালো লাগে। এরা সুখে আছে, নিজেদের নিয়ে আনন্দে আছে। পৃথিবী, সমাজ টমাজ এইসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে এরা গভীর আনন্দ খুঁজে পায়। প্রায় দেখা যায় অনেক রাতে হাসমত আলী বড়সড় একটা মাছ কিনে এনেছে। মেনু সেই মাছ কাটছে। হাসমত আলী উবু হয়ে তার সামনে বসে আছে। মাছটা কিরকম সেটা নিয়ে গবেষণা হচ্ছে। পুকুরের মাছ, কি বলো বেনু? রংটা কেমন কালো দেখো না, শ্যাওলার নিচে থেকে কালো হয়ে গেছে। নদীর মাছ হলে লাল হতো। তেলটা ঠিক আছে কিনা দেখো তো। ঠিকই আছে। তেল দিয়ে বড়া বানাতে পারবে। তেলের, মাছের তেলের বড়া, তার স্বাদই অন্যরকম। দুটো বড় পিস করে কাটো, ভেজে লিনা ভাবিদের দিয়ে এসো। ওরা বোধহয় শুয়ে পড়েছে, সকালে দেব। আরে না, এখনই দাও। টাটকা জিনিসের একটা আলাদা ব্যাপার আছে না। গভীর রাতে প্লেটে ভাজা মাছ নিয়ে হাসমত আলী নিজেই দরজা ধাক্কায়। ভাবি ঘুমিয়ে পড়লেন নাকি? ও ভাবি, ভাবি। পরিষ্কার বোঝা যায় এই পরিবারটি লিনারের বেশ পছন্দ করে। কেন করে সেও এক রহস্য। এতদিন একসঙ্গে আছে, এর মধ্যে একদিনও নাটক দেখার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। হাসমত আলী অবশ্য প্রায় বলে, একদিন যাব, বুঝলেন ভাবি, আপনাদের কাণ্ড কারখানা দেখে আসব। মেয়েটাকে নিয়ে হয়েছে মুশকিল।
সারাক্ষণ ভ্যা ভ্যা করে। বাচ্চা নিয়ে কি যাওয়া যায় ভাবি? বেনুকে একদিন নিয়ে দেখাবো। গ্রামের মেয়ে, কিছু তো এই জীবনে দেখেনি। সিঁড়ির বাতি বোধ হয় আবার চুরি হয়েছে। খুব সাবধানে পা টিপে টিপে উঠতে হচ্ছে। একটা সিঁড়ি আছে ভাঙা। বাড়িওয়ালাকে কতবার বলা হয়েছে, এখনো কিছু করছে না। দরজা খুলে দিল বেনু। অবাক হয়ে বলল, এত রাতে একা একা আসলেন ভাবি? না, একা না, তোমার ভাই নামিয়ে দিয়ে গেছে। ভাই আমার গেলেন কই? তার এক ভাগ্নের অপারেশন। ওয়াল্লাহ, কি হয়েছে? কি হয়েছে লীনা নিজেও ভালো মতো জানে না। জানা উচিত ছিল। কথাবার্তা শুনে হাসমত বেরিয়ে এলো। হাসি মুখে বলল, একটা ভিসিবি ভাড়া করে এনেছি ভাবি। তাই নাকি? ৩০০ টাকা দিয়ে ১ সপ্তাহের জন্য ভাড়া করলাম। মনের শখ মিটিয়ে ছবি দেখব। ভালোই তো। খাওয়া দাওয়া করে আসেন, একসঙ্গে দেখি। ১১টা ছবি এনেছি, সব ভালো ভালো ছবি। আসিফ ভাই কই? ওর এক ভাগ্নিকে দেখতে গেছে, ভোরবেলা আসবে। আমি ভাবি ২ দিনের ছুটি নিয়েছি, ক্যাজুয়াল লিভ। দিন রাত ছবি দেখব। ভালো, দেখো। আপনি ভাত খেয়ে আসো। একা একা ছবি দেখে সুখ নেই ভাবি। প্লেট হাতে নিয়ে লীনা সবার ঘরে চলে এসেছে। লীনার পিছনে পেছনে ঢুকছে বেনু। ভাত খাওয়া হলে জোর করে তাকে ছবি দেখতে নিয়ে যাবে। লীনার চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছে, তবু তাকে মনে হচ্ছে ছবি দেখতেই হবে। ভাবি। কি বেনু? আপনি এত কাজ সারাদিনে কেমনে করেন তাই ভাবি। দিনে স্কুল, রাতে নাটক, থিয়েটার। তুমিও তো অনেক কাজ করো। ঘরের সব কাজ সামলাও, বাচ্চা দেখো। বাচ্চা কি ঘুমিয়ে পড়েছে? জি, অনেক কষ্টে ঘুম পাড়াইছি। এরে একটা তাবিজ কবজ দিতে হইব ভাবি। তুমি কোলে নিয়ে নিয়ে মেয়েটাকে নষ্ট করছো বেনু। তাও ঠিক। বেনু তৃপ্তির একটা হাসি হাসল, যেন সে মেয়েকে নষ্ট করায় খুব আনন্দিত। সব মেয়েরা যা পারে না, সে তা পেরেছে। ভাবি। বলো। বিনোদ স্তব করে বলল, একটা শরমের কথা ভাবি। খুকির আব্বা কেমন একটা ছবি আনছে, অসভ্য কাণ্ড কারখানা। দেখলে শরীর ঝিলমিল করে। না দেখলেই হয়। আমি খুকির আব্বারে বলছি, এই ছবি দেখলে পাপ হইব। সে খালি হাসে। এইসব কেমনে বানায় আফা? জানি না বেনু। লীনাকে ছবি দেখার জন্য বসতে হলো। দিদার নামের কি একটা পুরানো সিনেমা হচ্ছে। হিন্দি প্রতিটা বাক্য হাসমত আলী অনুবাদ করে দিচ্ছে। খুব বিরক্তিকর ব্যাপার। প্রচণ্ড ঘুমে শরীর আস্তন্ন হয়ে আসছে। ছবি মাঝপথে রেখে লীনা উঠে এল। আর আশ্চর্য, বিছানায় শোয়া মাত্র ঘুম উধাও। লীনা অনেকক্ষণ এপাশ করল। মাথায় পানি দিয়ে এলো, লাভ হলো না। এই রাতটাও সম্ভবত অঘুমে কাটাতে হবে। এরকম হচ্ছে কেন? তার মনে কি কোনো গোপন দুঃখ আছে, কোনো হতাশা আছে? থাকার তো কথা নয়। তাহলে এরকম হচ্ছে কেন? বাবার অভিশাপ লাগলো নাকি? লীনার বাবা বৃষ্টির জাজ ওয়াইদুদুর রহমান সত্যি সত্যি মেয়েকে অভিশাপ দিয়েছিলেন। জজ শ্রেণীর মানুষেরা কখনো খুব বেশি রাখতে পারেন না, কিন্তু তিনি রেগে গিয়েছিলেন। রাগে অন্ধ হয়ে বলেছিলেন, কি আছে ওই ছেলের? অভিনয় করে। অভিনয়টা আবার কি? অভিনয় হচ্ছে অনুকরণ। একটা বানর অনুকরণ করে, তাই বলে একটা বানরকে বিয়ে করা যায়? লীনা কাঁদতে কাঁদতে বলল, এসব তুমি কি বলছো বাবা? ওয়াদুদুর রহমান সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, যা বলেছি ঠিকই বলেছি। ওই ছেলের আর আছে কি? ঘাড়ে গরদানে এক ছেলে, 3rd ক্লাস পেয়েছে বিবিএতে, বিয়েতে, ব্যাংকে চাকরি করে। ওই ব্যাংকের চাকরির বেতন তুই কত জানিস? ১১০০ টাকা। ১১০০ টাকা দিয়ে ও নিজে খাবে না তোকে খাওয়াবে? নাকি না খেয়ে থাকবে আর অভিনয় দেখাবে যে খুব খাওয়া হলো? ছি বাবা, এভাবে কথা বলো না। আমার যা বলার আমি বললাম, এখন তোর যা ইচ্ছে করবি। তোর স্বাধীন ইচ্ছায় আমি বাধা দিব না। তবে এই বাড়িতে বিয়ে হবে না। বিয়ের খরচ আমি দিব, সেই টাকা আলাদা করা। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের সাজঘর পর্ব ১।